1 মাস হয় মানা যায়, 2 মাস হয় মানা যায়, টানা 5 মাসের ঘর ভাড়া পাবো। আর না, আজকের মধ্যে আমার বাসা ভাড়া দেবেন, তা না হয় বাসা ছেড়ে চলে যাবেন। বাড়িওয়ালার ছেলের উচ্চস্বরে কথা শুনে ভাড়াটিয়া আকবর হোসেন বলল, দেখুন, আপনি তো জানেন ব্যবসায়িক পার্টনার আমার সাথে প্রতারণা করে আমার ব্যবসার পুঁজি পর্যন্ত নষ্ট করে দিয়েছে। আজ আমি নিঃস্ব হয়েছি বলে আপনি বাসা থেকে বের করে দেওয়ার কথা বলতে পারছেন, বললেই দোষ। আপনি যে ভাড়া দিচ্ছেন না সেটা কোনো দোষ না। আকবর আলীর স্ত্রী শায়লা খানম বলল, দোষ আপনার না, দোষ আমাদের। দয়া করে আর কয়টা দিন সময় চাইছি, আমরা আপনার সব ভাড়া দিয়ে দেব। শেষ সুযোগ দিলাম, 1 সপ্তাহের মধ্যে আমার বকেয়া সব ভাড়া দিয়ে দেবেন, কথাটা মনে থাকে যেন। বলেই বাড়িওয়ালার ছেলে বাসা থেকে বের হয়ে গেল। আকবর আলী কান্না করতে করতে বলল, এখন কি করব বলো? 1 সপ্তাহের মধ্যে আমি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করব? শায়লা খানম বলল, আমি কি জামিলের কাছে যাব? শায়লা, আমার মনে হয় কাজটা ঠিক হবে না। ও যদি বাবা মা দুঃখ বুঝতো তাহলে বাবা মাকে ছেড়ে চলে যেতে পারতো না, আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকতো। এমন সময় কলিং বেল বেজে উঠল। শায়লা বলল, এখন আবার কে আসলো? শায়লা খানম ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে দরজা খুলতেই বাসার ভেতরে প্রবেশ করলো একমাত্র মেয়ে কণা ও মেয়ের জামাই সাব্বির। কণা হাসি মুখে মাকে জড়িয়ে ধরলো। সাব্বির শাশুড়িকে সালাম করে বলল, কেমন আছেন আম্মা? শায়লা খানম বলল, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আর কণা, হঠাৎ চলে আসলি? আম্মা, সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। তোমার জামাই অফিস থেকে 1 সপ্তাহের জন্য ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোমাদের এখানে থেকে কদিন তোমার সাথে থেকে যায়। কণার মুখে এমন কথা শুনে শায়লা খানমের কপালে চিন্তায় ভাঁজ পড়ল, কারণ হাতে কোনো টাকা নেই। 2 দিন যাবৎ বাজার নেই বাসায়। তারপরও হাসি না আসলেও কিছুটা হাসার চেষ্টা করে বলল, কণা, জামাইকে নিয়ে রুমে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের নাস্তার ব্যবস্থা করছি। কণা আর সাব্বির বাসার ভেতরে চলে গেল। শায়লা খানম ড্রয়িং রুমের ভেতরে চলে গেল। আকবর আলী মাথা নিচু করে সোফার উপরে বসে আছে। শায়লা বেগম পাশে গিয়ে বসে বলল, কণার জামাই এসেছে, আমি শুনতে পেয়েছি তোমাদের কথা। তাহলে গেলে না কেন? ভাবছিলাম কি করব, এখন হাতে কোনো টাকা পয়সা নেই। নতুন মেয়ে জামাই, তাকে তো আপ্যায়ন করতে হবে। আমার মাথায় কিছুই ধরছে না, কি করব বলো? আমাদের এমন কোনো সঞ্চয় নেই যা বিক্রি করে এখন মেয়ে জামাইকে আপ্যায়ন করব। তুমি বাসায় থাকো, আমি জামিলের কাছে যাচ্ছি, দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। যাও, তোমার গুণধর ছেলের কাছে গিয়ে দেখো তোমার হাতটা টাকায় ভরে দেয় নাকি হাত ভর্তি কষ্ট ভরে দেয়। শায়লা খানম আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল। কোথায় যাচ্ছ? অনেক সময় আসলাম, আম্মার কোনো সাড়া পাচ্ছি না, একটু গিয়ে দেখি আম্মা কোথায়। আম্মা মনে হয় রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কণা রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতেই দেখলো তার বাবা ড্রয়িং রুম থেকে বের হচ্ছে না। কণা তার বাবার পাশে এসে দাঁড়িয়ে বলল, আব্বু, কেমন আছো তুমি? এই তো আছি ভালো, তা তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আব্বু, তুমি কি এত সময় বাসায় ছিলে? হ্যাঁ, বাসায় ছিলাম। আমি এসেছি তুমি শোনোনি? শুনেছি মা, ভেবেছি তোরা অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, বিশ্রাম নেওয়ার পর তোদের সাথে কথা বলবো। আব্বু, আম্মাকে দেখছি না, আম্মা কোথায়? তোর আম্মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে, আমি একটু রুমের ভেতরে যাই। আচ্ছা যাও। আকবর আলী তার রুমের দিকে চলে গেল। কণা রান্নাঘরের দিকে চলে আসলো। রান্নাঘরের ভেতরে ঢুকে ভালো করে খোঁজ করে দেখলো চা পাতা দুধ কিছুই নেই। রান্নাঘর থেকে হতাশ হয়ে আবারও বের হয়ে আসলো। হতাশাগ্রস্ত হয়ে আকবর আলী তার বিছানার পাশে বসে ভাবছে। এমন সময় কণা তার বাবার রুমের ভেতরে ঢুকে, আব্বু, রান্নাঘরে চা পাতা দুধ কিছুই দেখতে পাচ্ছি না, আর আম্মা এই সময় কোথায় গেল? তোমাদের জামাইকে চা নাস্তা তো দিতে হয়। আকবর আলী দাঁড়িয়ে বলল, মারে, চা পাতা দুধ নেই, তোর মা নিচে গেছে, এখনই নিয়ে আসবে, তুই তোর রুমে যা, একটু পরেই তোর মা চলে আসবে। কণা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আকবর আলী বুকের ভেতরটা বোবা কান্নায় ফেটে যাচ্ছে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। কারো কাছে যে কিছু টাকা ধার চাইবে সে মুখটাও এখন তার নেই। এই অল্প কিছু দিনের মধ্যে অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছে সে। জামিল অফিসে কাজ করছিল। এমন সময় শায়লা খানম জামিলের অফিসে প্রবেশ করতে জামিল তার মাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল। শায়লা খানম জামিলের পাশে দাঁড়িয়ে কাঁধের উপরে হাত দিয়ে, কেমন আছিস বাবা? ভালো আম্মা। তুমি এখানে এসেছো কেন? তুই তো আর আমাদের খোঁজ খবর রাখিস না, সেজন্য তোকে একটু দেখতে আসলাম। থাক, আর বলতে হবে না, তুমি কেন এসেছো সেটা বুঝতে পেরেছি। পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে শায়লা খানমের সামনে ধরে বলল, এই টাকাটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। জামিলের এমন আচরণে শায়লা খানম প্রচন্ড কষ্ট পেল, চোখে পানি ছলছল করছে। আমতা আমতা করে বলল, বাবা, আমি তোর কাছে বিপদে পড়ে এসেছিলাম, করুণা পেতে নয়। আজ তোর বোনের জামাই এসেছে, বাসায় কোনো বাজার নেই, তুই কি আমাদের আর কিছু বাড়তি টাকা দিবি? মাসের শেষ, এখন আমার কাছে কোনো টাকা নেই, যা দিয়েছি তা নিয়ে চলে যাও। বাবা, আমি জানি তুই মাসে প্রায় 50,000 টাকা বেতন পাস, আমাদের কখনো 500 টাকাও দিস না, তোর কাছে ভুলেও কখনো টাকা চাই না। আজ পরিস্থিতি আমাকে তোর কাছে এসে দাঁড় করিয়েছে, বাধ্য হয়ে মনে কর তোর কাছে ভিক্ষা চাইছি। তোর বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না, লজ্জায় মেয়ের জামাইয়ের সামনে পর্যন্ত যায়নি। আর কিছু টাকা দে বাবা। আমি তো বললাম আমার কাছে আর কোনো টাকা নেই, তুমি এই টাকাটা নিয়ে এখন আসতে পারো। তুমি হয়তো ভুলে গেছো তোমার মেয়ের বিয়েতে প্রায় 10 লক্ষ টাকা খরচ করেছিলে, কিন্তু তার কিছুদিন আগে আমি তোমাদের কাছে ব্যবসার জন্য 2 লক্ষ টাকা চেয়েছিলাম, কিন্তু তুমি আর আব্বা আমাকে টাকা দাওনি। আর কোনো কথা না বলে এখান থেকে চলে যাও। শায়লা বেগম বুঝতে পারল
পারলো পাথরের মাথা ঠোকালে মাথায় রক্তাক্ত হবে, পাথরের কিছু হবে না। আর কোনো কথা না বলে টাকাটা রেখে চুপচাপ বের হয়ে গেল। সাব্বির বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। কণাও বিছানা থেকে নিচে নেমে বলল, তুমি কি রাগ করছো? অনেক সময় হয়েছে আমাদের বাড়িতে এসেছো, একটা চাও দিতে পারিনি। আসলে আম্মা চা পাতার দুধ কোথাও রেখেছে আমি বলতে পারছি না। আম্মা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, তারপর তোমাকে নাস্তা দেবো। আরে পাগলি, আমি কেন রাগ করব? সমস্যা হতে পারে না? আর আমার কি খাই খাই স্বভাব? শ্বশুর বাড়ি আসতে না আসতে চা নাস্তার জন্য পাগল হয়ে যাব? তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসি। এই বলে সাব্বির রুম থেকে বের হয়ে গেল। কণা মনে মনে স্বামীর কথায় খুব খুশি হলো। সাব্বির রুম থেকে বের হতে দেখতে পেল তার শাশুড়ি তাড়াহুড়ো করে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করে কান্না করতে করতে দৌড়ে বেডরুমের ভেতরে ঢুকে গেল। সাব্বিরের কাছে এই বিষয়টা অস্বাভাবিক মনে হলো। আস্তে আস্তে শ্বশুর শাশুড়ি রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ফাঁক করে ভেতরে তাকাতেই দেখলো তার শাশুড়ি শ্বশুরকে জড়িয়ে ধরে কান্না করছে। তার শ্বশুর বলল, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? জামিলের কাছে গিয়েছিলাম, আমাকে চরম অপমান করে ওর অফিস থেকে বের করে দিয়েছে। যেই ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছি, সেই ছেলে আজ আমার বিপদের সময় আমার পাশে না দাঁড়িয়ে উল্টো আমাকে অপমান করলো। শাইলা, মেয়ের জামাই অনেক সময় এসেছে, তাদের সামনে একটু চা নাস্তা পর্যন্ত দিতে পারোনি। কণা কয়েকবার আমার রুমে এসে তোমার খোঁজ খবর করেছে, রান্নাঘরে গিয়ে চা পাতা দুধ খোঁজ করেছে, কিন্তু পাইনি। এখন তোমার আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কাছে দ্বিতীয় অপমান হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত বলেই আকবর আলীও কান্নায় ভেঙে পড়ল। সাব্বির রুমের ভেতরে ঢুকে পড়ল। বিছানার কাছে আসতেই শ্বশুর শাশুড়ি দুজনেই চোখ দিয়ে উঠল, চোখের পানি মুছে কান্না লুকানোর চেষ্টা করছে। সাব্বির বলল, আমি গেট থেকে আপনাদের বাসার ভেতরে ঢুকতে গেটের দারোয়ান পেছন থেকে বলেছিল আমার কাছ থেকে ধার নিয়ে চলে, আমার ধারের টাকা পরিশোধ করতে পারে না। মেয়ে এসেছে, মেয়ের জামাই এসেছে, এখন তো কোরমা পোলাও খাওয়াবে। দারোয়ানের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম আমার এত বড় মন মানসিকতা সম্পূর্ণ শ্বশুর দারোয়ানের কাছ থেকে কেন টাকা ধার করেছে। বাবা, আমি কি মরে গেছি? আপনাদের আমি বারবার বলেছি আমার মা বাবা নেই, আপনারা আমার মা বাবা। আপনারা সমস্যায় আছেন, লজ্জায় আমার সামনে আসতে পারছেন না। আমাকে চা নাস্তা খাওয়ানোর জন্য নিজের ছেলের কাছে ভিক্ষা চাইতে গেছেন, এটা তো আমার জন্য লজ্জা। সাব্বিরের মুখে এমন কথা শুনে শায়লা খানম আকবর আলী দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। মা বাবার রুমের সামনে এসে পর্দা ফাঁক করে দাঁড়িয়ে কণা সব কথা শুনলো। কণার চোখের পানি ছলছল করছে। এমন স্বামী পেয়ে সে নিজেকে ভাগ্যবতী মনে করছে। আকবর আলী সাব্বিরকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না। তুমি যে কথাগুলো বলেছো তাতে কলিজাটা ভিজে গেছে। এতদিন পাওনাদারদের কথায় যতটা কষ্ট পেয়েছি, তোমার কথায় বুকটা ভরে আনন্দ পেয়েছি। সাব্বিরকে আবারও বুকে জড়িয়ে ধরল। প্রিয় ভিউয়ার্স, ভালোবাসা এমনই হওয়া উচিত যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, ক্যামেরায় মিজান ও ফয়সাল, প্রযোজনায় আব্দুল মজিদ।